এই হলো মুর্শিদাবাদের সালার শহর। রুটি রুজির টানে এখানকার মানুষের আজ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে। খবরের কাগজে নিত্যদিন ভেসে আসছে বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের উপর আক্রমণের খবর। অথচ এই বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে একদিন শহীদ হয়েছিলেন এই সালার থানার বাবলা গ্রামে জন্মানো আব্দুল বরকত। তার সমাধি রয়েছে অধুনা বাংলাদেশের ঢাকা শহরের আজিমপুর কবরস্থানে। সেই ইতিহাস না হয় পরে আলোচনা করা যাবে। আজ আমরা যাব বাংলার প্রথম সার্বভৌম নৃপতি শশাঙ্কর রাজধানী কর্ণ সুবর্ণে, যার আদি নাম ছিল কানসোনা। আগের ভিডিওতে আমরা সোনারন্দি রাজবাড়ি দেখেছি। সোনারন্দি থেকে টোটো নিয়ে আমরা পৌঁছাই সালার স্টেশনে, আর সালার থেকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরি এই কর্ণ সুবর্ণ যেতে। ইতিহাসের সন্ধানে আমি এই মুহূর্তে এসে গেছি সপ্তম শতকে বাংলার সার্বভৌম নৃপতি শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণে। তো চলুন এবার কর্ণ সুবর্ণে এক্সপ্লোর করা যাক। এখানে কিছু ধ্বংসস্তূপ রয়েছে, সেগুলো আমরা আজকে ঘুরে দেখব। দেখতে থাকুন, দেখবে এবার জগৎটাকে। বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম শশাঙ্ক। প্রাচীন বঙ্গ অর্থাৎ গৌড়ের প্রথম স্বতন্ত্র রাজা হিসেবে তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন। শশাঙ্কের শাসনকাল নিয়ে কিছুটা মতভেদ থাকলেও বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন তিনি খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ ভাগ থেকে সপ্তম শতকের মাঝামাঝি পর্যন্ত রাজত্ব করেছিলেন। কর্ণ সুবর্ণের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বর্তমান মুর্শিদাবাদ জেলার কানসোনা নামক স্থানে। কিংবদন্তি অনুযায়ী এই কর্ণ সুবর্ণে ছিল অঙ্গরাজ্যের রাজধানী, যেটি কুরুপুত্র দুর্যোধন উপহার দিয়েছিলেন তার বন্ধু কর্ণকে। হিউয়েনসাং তার বিখ্যাত ভ্রমণ কাহিনী সিউকিতে কর্ণ সুবর্ণ এবং রক্ত মৃত্তিকা বিহার সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন, তাম্রলিপ্তি অর্থাৎ আজকের মেদিনীপুরের তমলুক থেকে তিনি কর্ণ সুবর্ণে আসেন। কর্ণ সুবর্ণ ছিল একটি সমৃদ্ধ নগর। ভূমি ছিল নিচু ও আর্দ্র। কৃষিকাজ ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। আমি এই মুহূর্তে রয়েছি শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণতে। এই কর্ণ সুবর্ণ শশাঙ্কর আমলে অর্থাৎ সপ্তম শতকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্র হিসেবে স্বল্প সময়ের জন্য সুবিখ্যাত হয়েছিল। থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের আমলে চীনার পরিব্রাজক হিউয়েনসাং এই স্থানটি পরিভ্রমণ করেন এবং হিউয়েনসাং তার লিখিত গ্রন্থ দাতাং শিউতে এর কথা তিনি লিপিবদ্ধ করেছিলেন। এই দাতাং শিউ বই অনুসারে তিনি তাম্রলিপ্তি থেকে কর্ণ সুবর্ণ চলে আসেন এবং রক্ত মৃত্তিকা মহাবিহার নামে পরিচিত একটি মাঠের অস্তিত্ব দেখতে পান। এস.আর. দাসের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ 1962 থেকে 1963 সালে রাজবাড়ি ভাঙার খনন কার্য পরিচালনা করেন। আমাদের যে বাংলা ক্যালেন্ডার অর্থাৎ বঙ্গাব্দ রয়েছে, অনেকে মনে করেন শশাঙ্কের হাত ধরে এই বঙ্গাব্দ শুরু হয়েছিল। আকবরের আমলে দুটি মন্দির থেকে বঙ্গাব্দ শব্দটি পাওয়া যায়। অনেকে মনে করেন আকবরের বহু বছর পূর্বে এই বঙ্গাব্দ শুরু হয়েছিল। শশাঙ্ক কিন্তু বৌদ্ধ ধর্ম বিরোধী ছিলেন। তিনি বেশ কিছু বুদ্ধিস্ট স্তূপা ধ্বংস করেন। অনেকে মনে করেন তিনি বোধি ট্রি কেটেছিলেন, যে গাছের নিচে গৌতম বুদ্ধ এনলাইটেনমেন্ট লাভ করেছিলেন। কি অবস্থা, লোকজন আসে এখানে বেড়াতে, আসে লোক, ওই বেড়াতে আসছে, কিছু উন্নতি হয়নি না এখানে? এখানে কোনো উন্নতি নাই, কিন্তু উন্নতি হলে তো লোকজনের সুবিধা হয়, একটা হোটেল হবে, লোকে খাবে থাকবে। হোটেল করা দরকার, এইসব ফুল বাগান করা দরকার। একদম তাই, 5টা লোকে দেখবে, 5 রকম ফুল থাকবে। এমনি লোক আসে এখানে বেড়াতে? ওই আসে আর চলবে, মাঝে মধ্যে খুব কম।
যদি ভালো মেনটেন করে তাহলে আবার লোকজন আসবে, তাই না? আপনার বাড়ি কোথায়? এখানে? কিছুই না অ্যাকচুয়ালি, শুধু এই ইন্দ্রাটা দেখা, হ্যাঁ, আর এই গাছ নিয়ে দেখা, এর পাঁচরে যে ফুল গাছ, কত রকম কি লাগানো, এত বড় জায়গা, খামখায় মাইন দিচ্ছে। থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের দুই পুত্র ছিল, রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন। রাজ্যবর্ধনকে শশাঙ্ক যুদ্ধে পরাজিত করে এবং তার বোন রাজ্যশ্রীকে তিনি আটক করেন। পরবর্তীকালে সেই যুদ্ধের বদলা নিতে হর্ষবর্ধন যুদ্ধে নামে এবং তিনি শশাঙ্ককে পরাজিত করেন। তবে গৌড়ের নৃপতি রাজা শশাঙ্ক যদি আজ বেঁচে থাকতেন, তিনি হয়তো আক্ষেপ করতেন তার রাজধানী একসময় যার রোষে গোটা বাংলা কাঁপত, আজ সেই রাজধানীতেই ছাগল চড়ছে। আজ কর্ণসুবর্ণ শুধুই একটি ছোট গ্রাম, কোথাও ধ্বংসস্তূপ, কোথাও আবার পুরনো ইটের স্তর, আর এগুলোই সেই গৌরবময় অতীতের ছায়া হয়ে রয়ে গেছে। এরপর আমি টোটো নিয়ে যাই এখানকার নীলকুঠিতে। ব্রিটিশ আমলে এখানে নীলকুঠির অস্তিত্বের কারণে এই স্থানের নাম নীলকুঠির ঢিবি। 2005-06 সাল নাগাদ এই স্থানে খনন কার্য চালানো হয়েছিল আর পাওয়া গেছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন। এখানে নীল চাষ হতো, মাটির ভিতর, এখানে যেমন ধান মারে খামার হয়, সেরকম নীলের খামার আছে। ইংরেজরা নীল চাষ করে শুকাতো, তারপরে নীল বানাতো আর কি। ইংরেজরা এটা 400 টাকার ডিভা, ডিভা নাকি বললা? বেহুলা লোক কি বলে আগে বলা, বেহুলা লক্ষিন্দারের নাকি বললা? আচ্ছা আচ্ছা, এটা 400 টাকার ডিভা। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ দেখে আমি এই মুহূর্তে চলে এসেছি হালালপুর ফেরিঘাটে। তো আমার কোনো আইডিয়া ছিল না আমি এরকম কোনো জায়গা দেখবো, চলে এসেছি যখন দেখেই যায়। বেশ আমাদের গঙ্গা, মানে আমার বাড়ির পাশের গঙ্গা, অন্য জায়গায় দেখে কেমন লাগে দেখি একটু। সূর্য তখন অস্তমিত, চারিদিকে আধার নেমে এসেছে। মৃদু অন্ধকারে এই গঙ্গাকে দেখে কেমন যেন ভাবুক হয়ে গেলাম। এই গঙ্গা কখনো হরিদ্বার, কখনো প্রয়াগরাজ, কখনো বেনারসে, আর এখন এই কর্ণসুবর্ণে। এরপর অগ্রদ্বীপে আমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাবে। এ যেন কখনোই ক্লান্ত হয় না।